তাপগতিবিদ্যার আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে সবার আগে রিভার্সিবল প্রক্রিয়া এন্ড ইরিভার্সিবল প্রক্রিয়া নিয়ে, প্রসেস নিয়ে। সো এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে যে আমাদের যে ইয়াগুলো ছিল, স্টেটমেন্ট গুলো ছিল, প্ল্যাঙ্কসের, কেলভিনের, কর্নোর। আমরা এই স্টেটমেন্ট গুলো দেখেছিলাম সেকেন্ড ল নিয়ে, থার্মোডাইনামিক্স এর। সো এখন আমরা দেখবো হচ্ছে রিভার্সিবল প্রসেস। এটা তোমাদের হচ্ছে স্ট্রেটলি এই তোমার হচ্ছে বক্তব্যগুলো বা তোমার হচ্ছে বিবৃতিগুলো নিয়েই আলোচনার পরে তোমার হচ্ছে এই জিনিসগুলোকে আর কি তোমার হচ্ছে আনা হয়েছে। ওকে, এখন তাহলে মেইন আলোচনায় চলে যাচ্ছি, which is ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো হচ্ছে রিভার্সিবল প্রসেস নিয়ে। দেখো, রিভার্সিবল নামটা শুনে তুমি বুঝতেই পারতেছো যে এটা নামটা কি বলতো, প্রত্যাবর্তন, তাই না? যাকে আমরা বলি হচ্ছে প্রত্যাবর্তী আর কি, প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী মানে কি? মানে যে পুনরায় ফিরে আসে, তাই না? তো তার মানে তুমি যেটা বুঝতে পারতেছো যে যে প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আমরা ধরো যে একটা বিক্রিয়া করলাম, সাপোজ ধরো যে আমরা নর্মালি উভয়মুখী বিক্রিয়া দেখেছি, তাই না? ধরলাম তোমার হচ্ছে N2 প্লাস তোমার হচ্ছে 3H2, ওকে, এরকম আমরা বিক্রিয়া দেখেছি না বলতো? তো NH3 হয়ে যায়, এটা রাইট, 2NH3 হয়ে যায়। তো এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এটা একটা উভয়মুখী বিক্রিয়া যদি আমি বলি, তাহলে তোমার এটা কি হবে, যে এই, তাই না? তার মানে এটার মধ্যে কি ঘটতেছে, যদিও আমরা কেমিস্ট্রি পড়তেছি না, বাট হোয়াট এভার, ধরো যেখানে কি করতেছে যে আমরা একটা সমমুখী বিক্রিয়া দেখতেছি, দেন হচ্ছে আমরা একটা বিপরীতমুখী বিক্রিয়া দেখতেছি। তো এখন এই যে বিক্রিয়াটা কি হলো, তার আগের স্টেটমেন্টে ফিরে, মানে আগের স্টেটে ফিরে আসলো। সে যে স্টেট থেকে রওনা হয়েছিল সেই স্টেটে সে আবার ফিরে আসলো, ব্যাক করলো। সে একটা গ্যাস হয়ে গেল, অ্যামোনিয়া গ্যাস হওয়ার পরে সে আবার নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসে ব্যাক করলো। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় তোমার কি বলতো, প্রত্যাবর্তন। তো যে প্রসেসটার মধ্যে আসলে যদি থার্মোডাইনামিক্সের ভাষায় এবার আমি ফিরে আসি, তাহলে ধরো যে আমি একটা 1 টুকরা বরফ নিলাম, ঠিক আছে? ধরো যে 1 টুকরা বরফ নিলাম, এই আমাদের আইস কিউব গুলো কিন্তু এরকমই হয়, বাসা বাড়ি যে আইস কিউব গুলো থাকে ফ্রিজের, এরকমই আইস কিউব গুলো হয়, রাইট? এটা ট্রাপিজিয়াম শেপের মতো। সো এখন মনে করো যে আমি এখন এই যে বরফটা, এই বরফটাকে ধরলাম যে প্রতি গ্রাম, ধরো যে প্রতি গ্রামে আমি তোমাকে ম্যাথমেটিক্যাল বিষয়টা বুঝাই আগে, ম্যাথমেটিক্যালি বোঝানোর পরে তোমাকে আমি বইয়ের যে সংজ্ঞাগুলো লেখা আছে দেন তোমাকে সেটা আমি এক্সপ্লেন করে দিব। ধরলাম যে তোমার হচ্ছে প্রতি গ্রামে সাপোজ ধরো যে 50 ক্যালোরি, হ্যাঁ, 50 ক্যালোরি তোমার হচ্ছে, বা মনে করো যে আমি বলতেই পারি যে কোনো একটা জুল আর কি তাপ শোষণ করে, বা ধরলাম 50 ক্যালোরি তোমার হচ্ছে হিট অ্যাবজর্ব করে, মানে হিট শোষণ করে আর কি। এখন শোষণ করে তোমার হচ্ছে একটা স্বাভাবিক চাপের, ঠিক আছে? নর্মালি বরফ কিন্তু তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়, পানি হয় হিট দেওয়ার পরে। সো স্বাভাবিক চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, বরফ পানিতে পরিণত হচ্ছে, তোমার হচ্ছে তাপমাত্রায় বা টেম্পারেচারে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পে তোমার হচ্ছে বরফ পানিতে পরিণত হয়। ওকে, নর্মালি তোমার হচ্ছে ধরলাম যে একটা এই বরফটা তোমার হচ্ছে, ধরলাম যেটা তোমার এখানে 1 গ্রাম আছে, তো এই 1 গ্রাম বা মানে প্রতি গ্রাম বুঝাইলাম যে 50 ক্যালোরি হিট অ্যাবজর্ব করার পরে সে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বরফ পানিতে পরিণত হচ্ছে। আমরা সবাই জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে তোমার বরফ পানিতে পরিণত হয়। বিষয়টা তোমার একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এগুলো কখনোই ভুলবা না। দেখো, ধরো যে তোমার কাছে আছে মনে করো যে -4 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তো ও হিট অ্যাবজর্ব করতেছে, সাধারণত 50 ক্যালোরি হিট সে ওর মধ্যে অ্যাবজর্ব করার পরে সে এক সময় কি হবে বলতো, -4 থেকে সে এক সময় তার হিটটা, সে যে তাপ নিতেছে, তার মানে সে এক সময় হিট হতে হতে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, বা সে এখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আছে। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস বরফটা আরো হিট নিতে 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 সে এক সময় 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে, ঠিক আছে? পানিতে। এরপর তুমি যদি পানিটাকে আরো হিট দাও, তাহলে এই পানিটা এক সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যখন রূপান্তরিত হবে, তখন সে আরো হিট অ্যাবজর্ব করার পরে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। বিষয়টা বুঝতে পারছো? তো এটা হচ্ছে নর্মাল প্রসেস আর কি, একটা পদার্থের, একটা ফিজিক্সের। আমরা জানি কি ফিজিক্স কি বলতো, ফিজিক্স হচ্ছে তোমার পদার্থের স্টেট গুলো নিয়ে আলোচনা করা, এটা তো ফিজিক্স, পদার্থ বিজ্ঞান। তো পদার্থের 3টা স্টেট আছে, আমরা জানি যে নর্মালি 3টা স্টেট নিয়ে সবসময় আমরা কথা বলি, বরফ, পানি আর বাষ্প। তো বাষ্পতে যখন পরিণত হয় তখন স্যার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। একটা পানি যখন, যেই মুহূর্তে যখন পানি থেকে যখন মানে বাষ্পটা হচ্ছে তখন তার 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা অলওয়েজ মাথায় রাখবা। এটা যদিও এটা এই টপিকের মধ্যে না, এটা এন্ট্রপির মধ্যে আমরা শিখবো, বাট এখন আপাতত আমরা জাস্ট এটা জেনে রাখলাম। অনেকে জানো আবার অনেকে জানো না, তাই এটাকে একবার আমি বলে দিলাম কথাটা, ঠিক আছে? এবার আসো, যেটা আমি বলতেছিলাম যে ধরো যে সে এটা পরিণত হইলো,
এটা জাস্ট একটা র্যান্ডমলি একটা ভ্যালু দিছি, নট যে 50 ডিগ্রি সেলসিয়াস মানে ক্যালোরিজ অ্যাবজর্ব করার পরে তোমাকে হচ্ছে এই বরফটা পানিতে পরিণত হয়েছে, নট দ্যাট। এটা আমি জাস্ট একটা র্যান্ডম ভ্যালু দিছি, ওকে? এটা আমার just তোমাকে বোঝানোর জন্য আর কি। এবার আসো, এগেইন যদি আমি বলি যে নর্মাল টেম্পারেচারে বা স্বাভাবিক চাপে, নর্মাল প্রেসারে আর কি, সো স্বাভাবিক চাপে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, টেম্পারেচারের পানি হতে, দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস বরফটা কি হয়েছে, পানিতে রূপান্তরিত হয়েছে। ইট মিনস এই পানিটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, রাইট? সো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই পানিটাকে যদি আমি হচ্ছে, এবং এটা অবভিয়াসলি প্রতি গ্রামে, যেহেতু আমি 1 গ্রাম নিয়ে শুরু করছিলাম বা প্রতি গ্রাম নিয়ে শুরু করছিলাম, তার প্রতি গ্রামে আমি লিখবো এখানে যে প্রতি গ্রামে হচ্ছে তোমার আবারও সেম ভাবে 50 ক্যালোরি, ঠিক আছে, হিট। এবার কি করবো বলতো, এবার হচ্ছে আমি রিডিউস করব। এবার আমি অ্যাবজর্ব করছি, এবার আমি হচ্ছে রিডিউস করব। সো রিডিউস করে পুনরায় কি পাবো বলতো, পুনরায় কি আমি আবার আইস পাবো। সো পুনরায় আমি আইস পাবো, মানে আইসে বা বরফে বা বরফ পাওয়া যাবে, ওকে, আইস পাওয়া যাবে, এটা লিখে দিই, ঠিক আছে? তাহলে দেখো এই যে ঘটনাটা ঘটলো এখানে, সো এখানে তোমার নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট। সো নাম্বার 1 পয়েন্টে কি হইলো, তোমার হচ্ছে আইস থেকে ওয়াটার হইলো। নাম্বার 2তে কি হইলো, ওয়াটার থেকে আইস হইলো, তাই না? তো এই যে ঘটনাটা ঘটলো, এটাই হচ্ছে তোমার একটা রিভার্সিবল প্রক্রিয়া। এই ঘটনাটা হচ্ছে তোমার একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, বুঝতে পারছো জিনিসটা? সেটা কিন্তু একটা ভালো একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাই দিলাম, ঠিক আছে? এবার যদি তোমাকে আমি বইয়ের ভাষায় বলি, বইতে যেভাবে সংজ্ঞাটা লেখা আছে সেটা হচ্ছে একদম নর্মাল জিনিস তোমাকে বলতেছে, সেটা হচ্ছে এভাবে যে যে প্রক্রিয়া অ্যাকচুয়ালি, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, এটা হচ্ছে তোমার নর্মাল জিনিস আর কি। বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করবে, করে, এবং তোমার হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে? ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড প্রসেসের, ঠিক আছে, প্রতিটা লেভেলে, প্রতিটি লেভেল মানে তোমার হচ্ছে এটা স্তর, প্রতিটি স্তরে তোমার হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, হিট অ্যান্ড ওয়ার্ক এর রেজাল্ট আর কি, ঠিক আছে? এটার রেজাল্ট তোমার হচ্ছে সমান ও অপোজিট হয়, মানে কি, মানে বিপরীত হয়, ঠিক আছে, বিপরীত হয়। সেই প্রক্রিয়াকে তোমার বলা হয় হচ্ছে, বইতে তুমি সংজ্ঞাটা আরো সুন্দরভাবে পাবা, তো বইটা তোমার দেখে নিও কাইন্ডলি ক্লাসের পরে। তো সেই প্রক্রিয়াকে তোমার হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া বলে বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে, ঠিক আছে? এটাই হচ্ছে আবার প্রত্যাবর্তী প্রক্রিয়ার, রিভার্সিবল প্রক্রিয়ার একটা ডেফিনেশন বইয়ের ভাষায়। এবং এটাকে তোমার পরীক্ষায় লিখবা আসলে। এখানে তেমন কিছু বলার মতো নাই আমার, এখানে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো তুমি সব বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? তো এটা গেল। এবার আরো কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে যে যদি আমি ধরো একটা এক্সাম্পল তোমাকে দেখাই, বলে দিই একটা এক্সাম্পল, ঠিক আছে, যেটা আমার মনে পড়তেছে আর কি। তোমাদের বইতে হয়তো এক্সাম্পল আরো থাকতে পারে, আমি জানি না। সেটা তোমার হচ্ছে একটা স্প্রিং, যদি কথা বলি, একটা স্প্রিং, ঠিক আছে, একটা স্প্রিং নিয়ে যদি কথা বলি আমি, তো স্প্রিং এর মধ্যে কি আছে, ইলাস্টিসিটি আছে। ইট মিনস তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা আছে, তাই না? একদম তোমাকে ফিজিক্সের ভাষায় এক্সাম্পল দিচ্ছি। সো এই ইলাস্টিসিটির একটা লিমিট আছে। তো এই ইলাস্টিসিটির লিমিটের মধ্যে যদি হচ্ছে আমি খুব খুব ধীরে ধীরে এই স্পিনটাকে চাপা ধরে হচ্ছে আমি তোমার হচ্ছে সম্প্রসারণ করলাম, ঠিক আছে, সম্প্রসারণ করলাম, এই টেনে টেনে সম্প্রসারণ করলাম ইলাস্টিসিটির লিমিটের মধ্যে, এবং তোমার হচ্ছে এই সম্প্রসারণ করার ফলে একটা কাজ হয়েছে না বলতো, একটা ওয়ার্ক হয়েছে, একটা ওয়ার্ক হয়েছে এখানে। তো এখন যখন আমি একে সংকোচন করব, এখন তুমি আমাকে বলো যে যে পরিমাণ কাজ আমি ঘটাইছি একে ইলাস্টিসিটি লিমিটের মধ্যে সম্প্রসারণ করিয়ে, যখন তাকে আমি আবার তার পূর্বের অবস্থায় ব্যাক করাবো সংকোচন করিয়ে, তখন কি হবে বলতো, সেই ওয়ার্কটা কি সেম হবে না? সেই ওয়ার্কটা কিন্তু সেম হবে, সো বাট নেগেটিভ হবে, নেগেটিভ ডিরেকশনে হবে। সো দেখো এই যে সমান হবে, বিপরীত ডিরেকশনে হবে, বিপরীত নেগেটিভ হবে, মানে
হ্যাঁ, উল্টা হবে। তো এই যে ঘটনাটা, এটা তোমাকে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা উদাহরণ। তো তুমি বুঝতে পারতেছো একটা জিনিস, যে এটা কিন্তু আসলে একটা ম্যানুয়াল প্রসেস, তাই না? ম্যানুয়াল, কেন ম্যানুয়াল বললাম? এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে না। মানে তুমি হচ্ছে একটা জিনিস করলা, সেটাকে তুমি হচ্ছে আবারও উল্টা ভাবে করলা। তুমি আইস থেকে ওয়াটার করলা, তুমি আবার ওয়াটারকে আইস করলা। এখানে কিন্তু কোনো ন্যাচারাল প্রসেস ঘটে নাই, এটা কিন্তু ম্যানুয়াল প্রসেস। তুমি এটাকে করছো, তুমি আবার ব্যাক করছো। তুমি যে পরিমাণ তাপ দিয়ে ওকে ওয়াটার করছো, তুমি তাকে সেই পরিমাণ তাপ রিডিউস করে তুমি তাকে আবার তোমার হচ্ছে আইসে পরিণত করলা। সো এখানেও সেম, যে পরিমাণ কাজ করে তুমি হচ্ছে ওকে নামাইছো, সেম সেম পরিমাণ কাজ করে তুমি তাকে পূর্বের অবস্থায় ফিরাই নিছো। তো এটাকে কি বলা হয়? প্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে তুমি বুঝতে পারলা যে এটা কিন্তু আসলে নরমালি কখনোই হবে না, নরমালি কখনোই হবে না। তো এটা তোমার হচ্ছে কি বলতো, এটা তোমার হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস, ম্যানুয়াল প্রক্রিয়া, এবং এটা একটা ধীর প্রক্রিয়া। ধীর, মাথায় রাখবে, এটা কিন্তু একটা স্লো প্রসেস, ধীর প্রক্রিয়া, এবং এটা তোমার হচ্ছে তাপগতির সাম্যাবস্থা বজায় রাখে। সো থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল, এটা এই পয়েন্টগুলো সব লেখা রাখো, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, বা তোমার যদি পরীক্ষার মধ্যে অনুধাবন কোশ্চেনের মধ্যে দেয় যে রিভার্সিবল প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো, লিখবা যে ধীর প্রক্রিয়া, থার্মাল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, তোমার হচ্ছে মেইনটেইন করে। যেমন তাপ যখন 50 ক্যালোরি ছিল এখানে, এখানে 50 ক্যালোরি সে বর্জন করছে। সো সে তাপ তোমার হচ্ছে ইয়া করে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরো জিনিস আছে তোমার, আরো কিছু বলা যেতে পারে, যেমন তোমার হচ্ছে এটা একটা আহ আরো কি থাকতে, আচ্ছা, হ্যাঁ, এটা স্থিতিস্থাপকতার মধ্যে হয়, এটা স্থিতিস্থাপকতার মধ্যে হয়, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। মানে সে অস্থিতিস্থাপকের মধ্যে সে কখনোই হবে না, ঠিক আছে? সো স্থিতিস্থাপকতা মেনটেন করে, ঠিক আছে? এবং সে হচ্ছে তোমার ঘর্ষণ, এইটাকে তোমার হচ্ছে ঘর্ষণটাকে সে মানে বর্জন করে অলওয়েজ। দেখো বিষয়গুলো আমি তোমাকে এখন কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে, যেটা আমার মনে পড়তেছে। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন কিন্তু এগুলো, বিকজ এগুলো তোমার হচ্ছে পরীক্ষায় তুমি ধাম করে লিখে ফেলবা, আসবে, লিখে ফেলবা, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা আসবে অনুধাবন কোশ্চেনে, তাহলে আমি তোমাকে কখনোই পড়াইতাম না এটা। তো স্থিতিস্থাপকতা মেনটেন করে, এটা ঘর্ষণ, ঘর্ষণের মধ্যে কখনোই হবে না, ঘর্ষণের মধ্যে হবে না, কখনোই হবে না, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ধরো যে তোমার একটা বৈদ্যুতিক তার তুমি যদি নাও, বৈদ্যুতিক তার, তো বৈদ্যুতিক তারের মধ্যে মনে করো যে তুমি হচ্ছে এটাকে তুমি ঘটাতে চাইলা বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে। সো বৈদ্যুতিক তারের মধ্যে তোমার হচ্ছে কিছু রেজিস্ট্যান্স থাকবে, বৈদ্যুতিক রোধ থাকবে। তো সেই যে রোধগুলো, এই রোধ, মানে রোধগুলোর মধ্যে দিয়ে আর কি, ঠিক আছে, বৈদ্যুতিক রোধ বা বৈদ্যুতিক মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, বৈদ্যুতিক রোধের মধ্যে সংগঠিত হবে না আর কি, মানে এটা তোমার হচ্ছে এটাকে বর্জন করে আর কি, সংগঠিত হবে না। তো এটার মধ্যে সংগঠিত হবে না, এটার মধ্যে হবে না, স্থিতিস্থাপকতার মধ্যে হবে, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম মেইনটেইন করেন। এই পাঁচটা বলে দিলে মোটামুটি তোমার হচ্ছে হয়ে যায়, আর তেমন লাগে না আমার, ঠিক আছে? মোটামুটি এগুলাই। তো এটা গেল, অনেক কথা বললাম এটা নিয়ে। এবার তাহলে আমি আসি হচ্ছে ইররিভার্সিবল প্রসেস নিয়ে। রিভার্সিবল প্রসেস বুঝলে ইররিভার্সিবল বোঝা খুবই সহজ, তো এটা নিয়ে বেশিক্ষণ আমার কথা বলতে হবে না। এবং রিভার্সিবল যে বৈশিষ্ট্য, ইররিভার্সিবল বৈশিষ্ট্য সব উল্টা। সো এটা নিয়েও তেমন কিছু বলতে হবে না আমার, ওকে? আগেই বলে দিই, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস। এবং তুমি বুঝতেই পারছো সংজ্ঞাটা কিরকম হতে পারে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে যে প্রক্রিয়ায়, ধরো যে আমি যদি বলি বইয়ের সংখ্যা অনুযায়ী, যে যে প্রক্রিয়া তোমার হচ্ছে সম্মুখগামী হওয়ার পরে বিপরীতমুখী হয় প্রত্যাবর্তন করতে পারে না, এক কথা হচ্ছে এটাই। যে প্রক্রিয়া, ঠিক আছে, ফরওয়ার্ড হওয়ার পরে, ঠিক আছে, ফরওয়ার্ড হওয়ার পর ব্যাকওয়ার্ড হতে পারে না, নর্মাল ভাষা এটাই, ব্যাকওয়ার্ড হতে পারে না, বাস এক কথায় হচ্ছে এটাই। এছাড়া তুমি বলতেই পারো যে তোমার হচ্ছে আহ এর যে কাজ, ও যেমন আমি আগে লিখলাম যে হিট অ্যান্ড ওয়ার্ক, সো হিট অ্যান্ড ওয়ার্কের ফলাফল রেজাল্ট সমান হচ্ছে না, এটা বলতে পারো তুমি তোমার মতো করে ভাষা, তুমি বলে দিবা হিট অ্যান্ড বৈশিষ্ট্যের মধ্যে তুমি বলে দিবা যে হিট অ্যান্ড ওয়ার্ক এর রেজাল্ট সেম হয় না, ঠিক আছে? বা এটা আসলে রেজাল্ট সেম হয় না এটা কোনো কথা না, কারণটা হচ্ছে যে এটা তো ব্যাকওয়ার্ডই হতে পারবে না, সো রেজাল্ট কিভাবে সেম হবে, তাই না? তো এই বিষয় না বললেও হয়। এক কথায় বলতে পারো যে যে প্রক্রিয়ায় সম্ভাব্য সব প্রাকৃতিক উপায় সত্ত্বেও সমগ্র সংস্থাকে পুরোপুরি প্রাথমিক অবস্থায় ফিরে আনা যায় না, ঠিক আছে, বা যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এবং এইটা তোমার হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস,
এবং এটা তোমার হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে, বা তুমি বলতে পারো যেটা তোমাকে এটা তোমার হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস বা স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে হয় এবং আগের মতো করে এটা খুবই খুবই ফাস্ট প্রসেস, খুবই দ্রুত প্রক্রিয়া, খুবই দ্রুত, খুবই দ্রুত ঘটে এটা, কোনো ম্যানুয়াল ঘটনা না এবং খুবই দ্রুত ঘটবে এটা, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে যেটা বললাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম মেনটেন করে না, যেটা আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া করে, সো থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, মেনটেন করে না, করে না, ওকে। আরো অনেক কিছু বলা যেতে পারে, আচ্ছা হোয়াট এভার, এই পর্যন্তই গেল। একটা তোমাকে একটা সহজ উদাহরণ দেই, একটা এক্সাম্পল দেই, তুমি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝে যাবে বিষয়টা। আচ্ছা ধরো যে এখানে একটা টাইম বোম আছে, ধরো যে এটা টাইম বোম, ঠিক আছে, ওকে, ধরো যে এটা টাইম বোম। এখন এই টাইম বোমটা মনে করো যে ফেটে গেল, একটা বিস্ফোরণ হলো, তাই না, এটা বিস্ফোরণ হলো। এখন তুমি বলো এই বিস্ফোরণটা কি হবে, অনেক দ্রুত ঘটবে। আর তুমি কি চাইলে ওই এই বিস্ফোরণ ঘটানোর পরে যে এলিমেন্টস গুলো এখান থেকে তোমার নির্গত হয়েছে সেটাকে তুমি কি আবারও ব্যাক করতে পারবা কখনো? কখনোই পারবা না। সেম ভাবে একটা বন্ধু থেকে তুমি গুলি ছুটছো, গুলি ছুড়লে তোমার হচ্ছে কি হবে বলতো, সেই গুলিটাকে তুমি কখনো আবার সেই বেগ দিয়ে কখনো ব্যাক করতে পারবা না, রাইট? তো ধরো যে একটা বন্দুক আমি রাখলাম, ঠিক আছে, একটা বন্দুক আমি রাখলাম, তারপর ধরো যেখানে ট্রিগার চাপলাম, বন্দুক থেকে গুলিটা বের হইলো জোরে, কিন্তু এটাকে তুমি কখনো আবার সেম ভাবে ব্যাক করতে পারবা না। সো এটা কি, এগুলো সব তোমার হচ্ছে ইররিভার্সিবল প্রসেস, ওকে। এরপরে আর আরো যদি বলি, তোমার হচ্ছে পাহাড় ধস, তাই না, এগুলো একটা ইররিভার্সিবল প্রসেস, ঠিক আছে। এবার তোমার মানে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলো তোমার ইররিভার্সিবল প্রসেস। তারপর ন্যাচারালি তোমার হচ্ছে এগুলা ইররিভার্সিবল প্রসেস, সবকিছুই আমাদের দৈনন্দিন জীবনে যা যা ঘটে তুমি কখনো টাইমকে ব্যাক করাতে পারবা না। সো সবকিছু কি ইররিভার্সিবল প্রসেস। সো আমার মোটামুটি আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক কার্নোর সাইকেল নিয়ে কথা বলবো, কার্নোর সাইকেল নিয়ে, কার্নোর চক্র নিয়ে কথা বলবো, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের হচ্ছে টপিক থার্মোডাইনামিক্স এর মধ্যে, যার নাম ছিল তোমার হচ্ছে সে একজন ফ্রেঞ্চ ছিল, সে একজন ফ্রেঞ্চ ম্যান ছিল, যার নাম হচ্ছে তোমার মিস্টার সাদি কার্নো, ঠিক আছে, ফ্রেঞ্চ ম্যান ছিল। তো এবং তার নাম ছিল তোমার হচ্ছে সাদি কার্নট, ওকে। এবং সে তোমার হচ্ছে বেশি দিন না, জাস্ট মনে করো যে আর 200 বছর আগের কথা, ব্যাক টু 200 ইয়ার্স এগো। সো 200 ইয়ার্স এগো সে তোমার হচ্ছে একটা ইঞ্জিনের অনেক রকম তোমার হচ্ছে সে মানে সে তোমার হচ্ছে অনেক রকম ফল্ট সে বের করছে একটা ইঞ্জিনের। তো বের করার পরে সে চিন্তা করলো যে তাহলে একটা আদর্শ ইঞ্জিন কি হবে, একটা আদর্শ ইঞ্জিন সেই হবে যার হচ্ছে যে সর্বোচ্চ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তার মধ্যে থাকবে, একটা ইঞ্জিনের মধ্যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থাকবে। এবং এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে থাকবে, সেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে থাকবে বা 100%, যে অনেকে লেখে তোমার 100%, যে কারো কার্নো ইঞ্জিন হচ্ছে 100% ক্ষমতা সম্পন্ন, এটা কখনোই আসলে সত্যি কথা না, বাট হোয়াট এভার, যদি আমি সত্যি ধরেই নেই, তো সেটা কিভাবে সত্যি হবে, সে একটা প্রক্রিয়াকে দেখাইছে, একটা সে একটা চক্র দেখাইছে আর কি, ঠিক আছে। তো সেই চক্রটা হচ্ছে এরকম, যে চক্রটাকে সবার আগে আমি আঁকি, হ্যাঁ। এবং ভালো কথা বলে নেই যে কার্নোর চক্র হচ্ছে সে যেটা যে সাইকেল সে আঁকছে, কার্নোর সাইকেল ইজ আ রিভার্সিবল প্রসেস, ওকে, রিভার্সিবল। ইট মিনস, দেখো বিষয়টা বুঝো, নর্মালি আমাদের পৃথিবীতে যত মানে আমাদের এই ইউনিভার্সে যত রকম ইঞ্জিন আছে, নো ইঞ্জিন ইজ রিভার্সিবল, নো ইঞ্জিন। একটা ইঞ্জিন যে পরিমাণ হিট সে হচ্ছে ব্যয় করবে কাজ করার জন্য, বা কাজের পরে যে পরিমাণ হিট নির্গত হবে, সেই পরিমাণ হিট তুমি কোনো ব্যাক করতে পারবা না তার মধ্যে, বা সেই পরিমাণ কাজ তুমি তার মধ্যে স্টোর করতে পারবা না, বা পুনরায় যেটা ক্ষয় হয়েছে সেটা ক্ষয় হয়েছেই, সেটাকে তুমি আবারও স্টোর করতে পারবা না। এই কারণে কোনো ইঞ্জিনিয়ারিং তোমার কি হয় না, 100% কর্মদক্ষতা হয় না, কখনোই হয় না। হ্যাঁ, তুমি একটা এসি চালাচ্ছ, এসি থেকে যে পরিমাণ ঠান্ডা বাতাসটা বা বের হচ্ছে, তুমি তাকে কখনো সেটাকে আবার পুনরায় তার মধ্যে ফেরাতে পারবা না, তুমি চাই পুরোটুকু পারবা না, হয়তো বা কিছুটা পারবা, আর তুমি পুরোটুকু 100% পুরোটুকু তুমি কখনোই পারবা না। তো কোনো ইঞ্জিনিয়ার কি না 100% কর্মদক্ষ না। বাট কার্নো সাইকেল অনুযায়ী যদি সে রিভার্সিবল হয়ে থাকে, তাহলে তার মধ্যে কি 100% তার মধ্যে সবকিছু শক্তি ব্যাক করানো সম্ভব, which is not possible in real life, but in imagination, in theory, you can make it proof, okay. So আমরা এরকম একটা চক্র দেখবো এখন, সেই চক্রটা আমার নাম হচ্ছে তোমার কার্নোট চক্র।
নরমালি এখানে তোমার মোট চারটা প্রক্রিয়া, চারটা ধাপ ঘটবে, চারটা ধাপ এখানে তোমার ঘটবে। আমরা আগে এটাকে এঁকে নিই গ্রাফটাকে সুন্দরভাবে, ঠিক আছে? এটাই হচ্ছে গ্রাফ। এটাকে আমি একটু, হ্যাঁ এটাই হচ্ছে গ্রাফ, ওকে? এগুলাকে একটু বড় করে দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না, হোয়াট এভার, ওকে? এটা হচ্ছে আমার কার্যচক্র। এখন শুরু হবে কোত্থেকে? ধরলাম হচ্ছে এই পয়েন্ট, ধরলাম এই পয়েন্ট, এটা হচ্ছে তোমার সাপোজ ধরো বি পয়েন্ট, দেন এটা তোমার হচ্ছে সি পয়েন্ট, ওকে? এটা হচ্ছে ডি পয়েন্ট মনে করো। এখন আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে এখান থেকে আমি কিছু লাইন টেনে নিব, ওকে? কিছু লাইন হচ্ছে আমি এখান থেকে টেনে নিব, এই তোমার সবাই আমার সাথে সাথে এঁকে ফেলবা, ঠিক আছে? ওকে, বাস এবার আসো, দেখো বিষয়গুলো বুঝবা। এইখানে আমাদের জানি যে আমাদের মোট তিনটা তিনটা তোমার হচ্ছে ফর্ম আছে, পিভিটি। প্রতিটা তোমার হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে পিভিটি নিয়ে আমরা আলোচনা করি, রাইট? পিভিটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। সো সবার আগে যেটা আমি বলবো সেটা তোমার হচ্ছে যে এই যে রেখাটা, এই যে এবি যে রেখাটা, এই এবি রেখাটা তোমার হচ্ছে সমাষ্ট প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমাষ্ট প্রক্রিয়া, ঠিক আছে? আমি আবারও বলতেছি, প্রথম যে প্রক্রিয়াটা এটা তোমার হচ্ছে সমাষ্ণ প্রক্রিয়া, এবং এটা তোমার হচ্ছে প্রসারণ। মানে আমি এটা ইঞ্জিনকে হিট দিচ্ছি, ওকে? আমি ইঞ্জিনকে কি করতেছি? হিট দিচ্ছি। সো আই এম অ্যাডিং হিট, আই এম অ্যাডিং হিট। তো হিট দিলে কি হবে? ভি বাড়বে, প্রেসার বাড়বে, টেম্পারেচারও বাড়বে, তাই না? তাই তো হওয়ার কথা। তো প্রসারণ হচ্ছে, প্রসারণ, সে প্রসারিত হচ্ছে, সমাষ্ণ প্রসারণ। বিসি তে আসো। বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জানি যে সমাষ্ণ প্রক্রিয়া হচ্ছে তোমার কি সমানভাবে উষ্ণ হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুবই দ্রুত হবে, খুবই দ্রুত, ইন আ মোমেন্ট, ইন আ ফ্ল্যাশ, খুবই দ্রুত হবে প্রক্রিয়াটা। তো এখানে কি হবে বলতো? প্রক্রিয়াটা হঠাৎ করে হয়ে যাবে। মনে করো তুমি তাপ দিচ্ছ, তুমি তাপ দিচ্ছ, তুমি তাপ দিচ্ছ, তাপ দিতে দিতে হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, হঠাৎ করে তাপমাত্রাটা অনেক বেড়ে গেছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, ওকে? সো এই যে বিষয়টা হলো, কি হলো এটা? রুদ্ধতাপীয় প্রসারণ। মানে সে খুব বেশি প্রসারিত হয়ে গেছে, খুব বেশি প্রসারণ হয়ে গেছে, ওকে? তো রুদ্ধতাপীয় প্রসারণ, বুঝতে পারছো জিনিসটা? তার মানে এটা হচ্ছে একটা সমাষ্ণ লেখ, এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় লেখ, বুঝতে পারছো? এরপরে আসো, বিসি প্রসেসটা কি হবে? বিসি প্রসেসটা, বিসি প্রসেসটা হচ্ছে যে আমি এখন তাপ অপসারণ করব, সরি সিডি প্রসেসটা, সরি সিডি প্রসেসটা হবে হচ্ছে আমি এখন যে তাপটা আমি দিয়েছিলাম, এই তাপটা হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রসারণের পরে এখন হচ্ছে আমি সংকোচন করব। তো এটা একটা সমাষ্ণ প্রক্রিয়া। এবার হচ্ছে এটা সংকোচন হবে, ঠিক আছে? সংকোচন হবে। ইট মিনস এবার হচ্ছে আমি তাপটাকে রিডিউস করব, যে তাপটা হচ্ছে আমি ছেড়ে দিচ্ছিলাম তার মধ্যে Q1, এবার আমি সেটাকে আমি বের করে ফেলবো Q2 আফটার দ্য প্রসেস অফ অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, রুদ্ধতাপীয় প্রসারণ। নাও অবভিয়াসলি সমাষ্ণ প্রক্রিয়ার পরে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। তো এক্ষেত্রে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়াই হবে এখন, ঠিক আছে? এটা কি হবে? এটা সংকোচন হবে। তো হঠাৎ করে সংকোচন করতে হবে, হঠাৎ করে সংকোচন হয়ে যাবে, হ্যাঁ? এটাই হচ্ছে আমার প্রসেসটা। এখানে তুমি বলতেই পারো যেখানে তোমার হচ্ছে এখানে এটার P1 V1, এটা তোমার হচ্ছে P2 V2, এটা P3 V3, এটা P4 V4, ঠিক আছে? এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা। এবং তুমি এই পয়েন্টগুলোকে বিভিন্ন রকম পয়েন্টে দিতে পারো, যেমন তোমার এটাকে দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, এটা সি, এটা ডি, ওকে? এরকম বিভিন্ন রকম পয়েন্ট আমি দিয়ে দিলাম। তো এইভাবেই হচ্ছে মোটামুটি আমার ঘটনা ঘটতেছে। সো এখানে পাশাপাশি তোমার হচ্ছে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, রাইট? টেম্পারেচার, সো এখানে তোমার হচ্ছে Q1 দেওয়ার পরে T1 টেম্পারেচার ধরলাম, Q2 রিডিউস করার পর তোমার এখানে T2 হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে তোমার তাপমাত্রা স্থির থাকে। সো এখানে তোমার T1 ছিল, এখানে T1ই থাকবে, এখানে T2 হয়ে যাবে, আর এখানে কি হবে? এখানে T2ই থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি আমার, এবং এই যে লেখটা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমার কি বলতো? পি ভার্সেস ভি গ্রাফ। সো এটা তোমার হচ্ছে পি এদিকে, হ্যাঁ এদিকে পি গ্রাফ, এদিকে তোমার হচ্ছে ভি গ্রাফ, সো পি ভি গ্রাফ। এটাই হচ্ছে আমার কার্নোট সাইকেল, এটাই।
তো যেখান থেকে আমি ব্যাক শুরু করেছিলাম একটা ইঞ্জিনের সমস্ত প্রক্রিয়া, রুদ্রতাপের এক্সপ্যানশন, সো isothermal expansion, adiabatic expansion, then after isothermal what reduction, এরপর কি হচ্ছে এটা adiabatic reduction. সো এই যে বিষয়গুলো হলো, এই বিষয়গুলো তোমার কি বলতো একটা কার্নোট সাইকেল ইঞ্জিনের মধ্যে সম্ভব। যে ইঞ্জিনটা এই কার্নোট সাইকেলটাকে মেনটেন করতে পারবে সে কি হবে, সে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখাবে বা 100%, হ্যাঁ, এফিসিয়েন্সি দেখাতে পারে, যেটা কখনোই সম্ভব হয় না আমাদের রিয়েল লাইফে। সো উই ক্যান সে দ্যাট এটা তোমার হচ্ছে শুধুমাত্র থিওরিতে পসিবল, বাট কখনোই তোমার হচ্ছে প্র্যাকটিক্যালি পসিবল না। বুঝতে পারছো? তো এটা মোটামুটি তোমার অনেকে জানতা এই কার্নোট সাইকেল সম্পর্কে, বাট আমি জাস্ট তোমাদেরকে একবার রিভার্স মানে ধরাই দিলাম এই বিষয়গুলো, জাস্ট এই বিষয়গুলো, যে এই বিষয়গুলো আসলে কি হচ্ছে। তো তুমি বইতে পড়বা, তোমার বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এগুলো, তুমি অবশ্যই একবার হলো রিভাইজ করবা পুরো লেখাটাকে, নিজের ভাষায় বুঝে নিবা একবার, ঠিক আছে? আমার তো সামনে বই নেই, যার কারণে আমি তোমাকে বই থেকে ইনফরমেশন ডেলিভার করতে পারলাম না, আমি আবার নিজের ভাষা থেকে তোমাকে ইনফরমেশন ডেলিভার করে দিলাম। ওকে, বাস এটুক গেল। এবার আসো যে আমি তোমার হচ্ছে এবার কি করবো, তোমাদেরকে এবার হচ্ছে আমি তোমাদেরকে রেফ্রিজারেটর পড়াতে হবে, রাইট? রেফ্রিজারেটর, সো ওইটা পড়াতে পারি এখন, যেহেতু মোটামুটি আমাদের টপিকটা এখানে শেষ। কার্নোট ইঞ্জিনের, ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড লওয়ার মধ্যেই পড়বে। ওকে, সবগুলো সেকেন্ড লওয়ার মধ্যেই পড়বে। আচ্ছা, তাহলে এবার আসো। তো রেফ্রিজারেটর যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু হিট ইঞ্জিন পড়াইনি। হিট ইঞ্জিন অর্থাৎ তোমার হচ্ছে তাপ ইঞ্জিন আর কি। তো হিট ইঞ্জিন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যে যন্ত্র দ্বারা বা যে মেশিন দ্বারা আর কি, ঠিক আছে, যে মেশিন দ্বারা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে হিট এনার্জিকে তোমার হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে তোমার ট্রান্সফার করা হয়। সেটাই হচ্ছে কি বলতো, সেটাই হচ্ছে একটা হিট ইঞ্জিন, ঠিক আছে? এটা একটা হিট ইঞ্জিন। যেমন আমি বলতেই পারি তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে কি বলবো, বলতে পারি বলতো, উদাহরণ কিন্তু অনেক আছে। যেমন হচ্ছে মোটর, না, মোটর তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে, সরি মোটর না, আচ্ছা, হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন। এবার মনে পড়ছে, পেট্রোল ইঞ্জিন এটা কিন্তু তোমার হচ্ছে একটা এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিন তোমার হচ্ছে তাপ থেকে মেকানিক্যাল যান্ত্রিক শক্তিতে রূপান্তর, তাপ শক্তি থেকে, ঠিক আছে, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, ইট ইজ মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সো একটা পেট্রোল ইঞ্জিন। এক্সাম্পল আরো আছে হয়তোবা, আচ্ছা হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনের পরে একটা তো আছে তোমার ডিজেল ইঞ্জিন। এটা কিন্তু তোমার হচ্ছে কি একটা হিট ইঞ্জিন, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন। সো আমি যে একটুকে ভুল করে বলছিলাম মোটর কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিন, ওটা কিন্তু তোমার ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। জেনারেটর ইলেকট্রিক্যাল এনার্জিতে, সরি, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সো এটা কিন্তু তা না, এটা কিন্তু তোমার হচ্ছে হিট ইঞ্জিন, তাপ নিয়ে কথা হচ্ছে এখানে, তাপ আর যান্ত্রিক শক্তি। সো পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, আরো ইঞ্জিন থাকতে পারে, আমি জানি না সবগুলো, আমার মনেও নেই, আমার এই দুটাই মনে আছে, তো এই দুটো তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এটাই গেল। এখন এটার পরে তোমাদেরকে এখন আমি তাহলে বলতেই পারি তোমার হচ্ছে রেফ্রিজারেটরটা আজকের মতো পড়িয়ে দিই, এবং এটা তোমার লাস্ট হবে আজকের ক্লাসের। সো আমাদের মোটামুটি তোমার কিন্তু অনেকগুলো জিনিস হয়ে যাবে এই রেফ্রিজারেটর পড়ানোর পরে। এবং তাহলে আমরা রেফ্রিজারেটর নিয়ে কথা বলি এবার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের টপিকটা হচ্ছে এবার রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কিন্তু একটা টোটাল একটা সাবজেক্ট, ঠিক আছে? আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রেফ্রিজারেটর হচ্ছে একটা সাবজেক্ট, এবং এটা নিয়ে একটা মনে করো যে মোটা মোটা বই আছে। তোমাকে জাস্ট হচ্ছে আমি একটা সিম্পল একটা জাস্ট কিছু লাইন বলবো, নাথিং এলস, একটা ফর্মুলা দেখাবো, জাস্ট একদম ইনিশিয়াল, মনে করো যে সরসরে ক খ গ ঘ, এরকম আর কি একটা তোমাকে লাইন বলবো, জাস্ট নাথিং এলস, ঠিক আছে? এখানে এর বেশি তোমাদের নাইও। তাহলে দেখো তো, তা দেখি আমরা জিনিসটা কি আসলে, ঘটনাটা কি ঘটে রেফ্রিজারেটরের মধ্যে। রেফ্রিজারেটর বাংলাটা কি আসলে বলতো? হিমায়ক। এই ওয়ার্ডটা আমার অলরেডি মনে থাকে, হিমায়ক, হিম করে বা ঠান্ডা করে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তোমার হচ্ছে কি বলতো, হিমায়ন প্রক্রিয়া, রেফ্রিজারেশন প্রসেস বা হিমায়ন। বাংলাগুলো মনে রাখবো অলওয়েজ। বাংলা রেফ্রিজারেটর অলওয়েজ তুমি জানো, ফ্রিজ, রেফ্রিজারেটর, বাংলাটা মনে রাখবো, ঠিক আছে? অলওয়েজ আমরা বাংলা ওয়ার্ড মনে রাখি, ইংলিশ মনে রাখি না, বাট এটার ক্ষেত্রে অলওয়েজ আমরা ফ্রিজ মনে রাখি, বাট বাংলা ভুলে যাই। সো এটা তোমার হচ্ছে হিমায়ন প্রক্রিয়া, বা হিমায়ন বললেই হয়ে যায়, রেফ্রিজারেশন, নাথিং এলস। তো এটার আসলে মেইন মেসেজটা কি হয়, যে তোমার হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে
উচ্চ তাপমাত্রা পাঠানোর প্রক্রিয়াকে হিমায়ন বলে। ওকে, সো হিটকে, ঠিক আছে, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে, যেমন আমরা তোমার হচ্ছে আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি, রেফ্রিজারেটর এই হিমায়নটাই করা হচ্ছে। তো যে যন্ত্রের সাহায্যে আসলে, যে মেশিনটার সাহায্যে, ঠিক আছে, যে মেশিনটার সাহায্যে আসলে তোমার হচ্ছে পরিবেশ অপেক্ষা কম তাপমাত্রা, ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টের যেই টেম্পারেচার আছে, সো তোমার হচ্ছে নর্মাল টেম্পারেচার থেকে, নর্মাল টেম্পারেচার থেকে তোমার হচ্ছে লেস টেম্পারেচার সৃষ্টি করা হয়। ওকে, সেটাই কি বলতো, সেটাই হচ্ছে তোমার রেফ্রিজারেটর যে মেশিনটা দ্বারা করা হয়, সেই মেশিনটা তোমার হচ্ছে কি রেফ্রিজারেটর। ওকে, আচ্ছা আমি মনে হয় একটু যে উল্টা লিখছি, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা পাঠানোর প্রক্রিয়া না, এটা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা হবে, সরি, আমার আমার নোটেও ভুল লেখা আছে, এটা উচ্চ থেকে নিম্ন হবে। আচ্ছা, মানে হিমায়ন করা হচ্ছে। আর তাহলে এইটা হচ্ছে গেল। এবার আসো আবার রেফ্রিজারেটর আসলে বিষয়টা বুঝে নিয়ে যায় যে ঘটনা কি ঘটে আসলে, ঠিক আছে। দেখো রেফ্রিজারেটর হচ্ছে একটি তাপ ইঞ্জিন, মানে এটা হচ্ছে একটা হিট ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়, এটা হিট ইঞ্জিন। রেফ্রিজারেটর হচ্ছে একটা হিট ইঞ্জিন, ঠিক আছে, একটা হিট ইঞ্জিন। সো এখানে তোমার হচ্ছে ধরো যে হিট ইঞ্জিনে যে ঘটনা ঘটতেছে যে উচ্চ থেকে নিম্নতে আসে, সরি, নিম্ন থেকে উচ্চতে আসে, তাই না? হিট ইঞ্জিনে কি করা হয়, তাপ দেওয়া হচ্ছে, তার তাপটাকে শক্তিতে কনভার্ট করা হচ্ছে। আর রেফ্রিজারেটর কি করে বলতো, হিট ইঞ্জিনের, এটা হিট ইঞ্জিন, এটা একটা হিট ইঞ্জিন, বাট এটা হিট ইঞ্জিনের উল্টা কাজ করে, ঠিক আছে, উল্টো কাজ করে, ঠিক আছে, উল্টো কাজটা করতেছে, অলওয়েজ অলওয়েজ উল্টো কাজ করবে, বিপরীত বিপরীত কাজটা করবে। তো এটা তাপ ইঞ্জিন কি করে, উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে, কাজ সম্পাদন করে, এবং অব্যবহৃত যে তাপটা আছে সেটা তোমার হচ্ছে নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে। বিষয়টা হচ্ছে কি বললাম, আবার বলতেছি, হিট ইঞ্জিন কি কাজটা করতেছে, হিট ইঞ্জিন তোমার হচ্ছে একটা, মানে তাপ সে গ্রহণ করতেছে, রাইট, একটা উচ্চ তাপমাত্রা উৎস থেকে, ধরো যে আগুন থেকে, ধরো যে আগুন, আমি আগুন জ্বালাই দিছি, তো এই আগুন থেকে একটা ইঞ্জিন তোমার হচ্ছে তাপ গ্রহণ করতেছে, Q1 ধরলাম, গ্রহণ করলো, সে একটা কাজ করলো, এখন এই ইঞ্জিনটা সে একটা কাজ করলো, তাপটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করলো, করে একটা কাজ করলো, এই হিট ইঞ্জিনটা কাজ করার পরে যে তাপ শক্তিটা তোমার হচ্ছে ইউজ হয় নাই, সেই তাপ শক্তিটাকে তোমার হচ্ছে Q2 হিসাবে একটা নিম্ন তাপ, একটা তাপ গ্রাহক ধরলাম, যে এটা তোমার সাথে তাপ গ্রাহক ধরলাম, এটা একটা তাপ গ্রাহক, ঠিক আছে। তো এই তাপ গ্রাহকে তোমার সাপোজ ধরো হচ্ছে এইটাকে ও দিয়ে দিল এই তাপ গ্রাহকের মধ্যে। সো এটা উচ্চ তাপমাত্রার উৎস থেকে, আগুন থেকে সে হিট নিল, এবং একটা নিম্ন তাপমাত্রার বস্তুতে সে হচ্ছে হিটটাকে দিয়ে দিল, হুইচ ইজ আনইউজড, ঠিক আছে, ওকে, আনইউজড। সো আনইউজড হিটটাকে সে দিয়ে দিল, এটা হচ্ছে তোমার হিট ইঞ্জিনের কাজ। রেফ্রিজারেটর কি করে, রেফ্রিজারেটর হচ্ছে, বিষয়টা বুঝবা, আমি এখানে ঠিকই লিখছিলাম, আমি এখানে ভুল লিখিনি, ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম, এটা ঠিকই লিখছিলাম আমি, কেন লিখছিলাম একটু পরে, এখনই তুমি বুঝবা। সো নিম্ন থেকে উচ্চ, ঠিক আছে, এবার বুঝবা, তুমি এখনই তুমি বুঝবা, তুমি আমার কথাটা বুঝতে পারো না, যারা যারা তোমার হচ্ছে বিষয়টা লিখতেছো, মানে আমার ক্লাসটা যারা করতেছো, তোমার এখন জিনিসটা এখনই ক্লিয়ার হয়ে যাবা। এটা হচ্ছে দেখো কি করলো, হিট ইঞ্জিনটা উচ্চ তাপমাত্রা থেকে বস্তু নিল, হিট নিল, নিয়ে একটা নিম্ন তাপমাত্রার বস্তুতে অব্যবহৃত তাপটা ছেড়ে দিল। ফ্রিজ কি করবে, রেফ্রিজারেটর কি করবে, একটা নিম্ন তাপমাত্রার বস্তু, তারপর ধরো যে আমি একটু আগে আঁকলাম, একটা জাস্ট একটা এক্সাম্পল আঁকলাম, একটা ফিগার আঁকলাম, ধরো যে এটা নিম্ন তাপমাত্রার উৎস, নিম্ন তাপমাত্রা মানে আমাকে কম টেম্পারেচার দিচ্ছে। তো এই উৎস থেকে তোমার হচ্ছে তাপ অপসারণের জন্য যান্ত্রিক কাজ করতে হবে। তার মানে তোমার কি করতেছে বলতো, যে নিম্ন তাপমাত্রা উৎস হতে তাপ গ্রহণ করবো, আমি ধরলাম যে এটার মধ্যে রেফ্রিজারেটর, এটা তোমার ফ্রিজ, আমাদের বাসা বাড়ির ফ্রিজ, ঠিক আছে। তো এই ফ্রিজটা তোমার কি করতেছে, মনে করো যে এই নিম্ন তাপমাত্রার উৎস থেকে Q1 গ্রহণ করলো, সাপোজ ধরো তাপ গ্রহণ করলো, গ্রহণ করে সে কি করলো, একটা উচ্চ তাপমাত্রার বস্তুতে
ধরলাম হচ্ছে আগুনের মতো একটা বস্তু, তারপর ধরো যে একটা অনেক বেশি একটা হিট আলা বস্তু, ঠিক আছে? মনে করো ধরো যে ভিতরে আগুন জ্বলতেছে, ধরো যে কয়লার খনি মনে করো, তো এই উচ্চ তাপমাত্রার বস্তু সে হচ্ছে তোমার হিটটাকে ডেলিভার করে দিবে। এটাই হচ্ছে রেফ্রিজারেটরের কাজ। তো রেফ্রিজারেটর কি করে, নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে এবং গ্রহণ করে উচ্চ তাপমাত্রার বস্তুতে বর্জন করে। সো এটাকে তোমার উল্টা কাজ করতেছে ফ্রিজটা। তো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠায়, শক্তি পাঠায়, এটা কিন্তু হিমায়ন, এটাই হিমায়ন প্রসেস, নট ঠান্ডা করা। ওটা কিন্তু বিষয়টা কিন্তু ওটা ওরকম না, বিষয়টা হচ্ছে তোমার নিম্ন টেম্পারেচার থেকে উচ্চ টেম্পারেচারে তাপটাকে সরাই দিচ্ছে, বুঝতে পারো, তাপটাকে সে বর্জন করতেছে। তো নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ অপসারণের জন্য যান্ত্রিক কাজ করতেছে সে এখানে। তো এখানে যেটা মেশিনটা আছে, যেখানে বস্তুটা আছে, এই বস্তু থেকে, এই ধরো আমরা এটা লো টেম্পারেচার বস্তু, তো এই বস্তু থেকে ও তাপ সরায় নিচ্ছে, সরাই নিয়ে উচ্চ তাপমাত্রার বস্তুতে সে ডেলিভার করতেছে ওকে, ঠিক আছে? সো এই যে ঘটনাটা, এইটাকে তোমার বলা হয় হচ্ছে কম্প্রেশন। সো আমাদের যে বাসা বাড়িতে যে ফ্রিজ থাকে, যে এসি থাকে, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার যে থাকে, ফ্রিজ থাকে, এগুলো তোমার কি কাজ করে বলতো? কম্প্রেশন কাজ করে, এটাকে বলা হয় কম্প্রেসর, ঠিক আছে? রেফ্রিজারেটর হচ্ছে একটা কম্প্রেসর, বুঝতে পারছো? সো এটা কি একটা কম্প্রেসর, নাথিং এলস। তুমি যদি তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলো তো রেফ্রিজারেটর আরেক নাম কি, রেফ্রিজারেটর কাজ কি, তুমি বলবা কি? কম্প্রেশন করে, মানে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে সেই তাপটা গ্রহণ করে উচ্চ তাপমাত্রার বস্তুতে সে ডেলিভার করে। এই জন্যই একটা বস্তু যখন আমি ফ্রিজের মধ্যে রাখি, সেই বস্তু একটা নিম্ন তাপমাত্রার বস্তু, তার থেকে হিট নিয়ে সে উচ্চ তাপমাত্রার বস্তুতে পাঠায় দিচ্ছে। তো এই বস্তুটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে না? এভাবে তো ঠান্ডা হচ্ছে। ফ্রিজ কিন্তু ঠান্ডা করতেছে না, ফ্রিজ তাপমাত্রাটাকে সরাই দিচ্ছে আরেক জায়গায়। এই জন্যই যখন তুমি দেখবে এয়ার কন্ডিশন হচ্ছে, এয়ার কন্ডিশন, তো বাসা আমার যে রুমের যে ধরো যে এটা আমার রুম, এটা হচ্ছে আমার রুম, এই রুমে কি হচ্ছে বলতো? নর্মাল টেম্পারেচার আছে, এখানে আমার এসি লাগানো, ও কি করতেছে? এই নর্মাল টেম্পারেচারটাকে তোমার হচ্ছে এই নর্মাল থেকে সে তাপটাকে সে গ্রহণ করতেছে, গ্রহণ করে সে তার এই পাশ দিয়ে পরিবেশের মধ্যে হিটটাকে রেডিউস করতেছে, যে তাপটাকে সেখান থেকে গ্রহণ করতেছে সেই তাপটা সেখান থেকে রেডিউস করে দিচ্ছে। তো কি হয়ে যাবে? রুমটা ঠান্ডা হয়ে যাবে না? আসলে কি ফ্রিজ, আসলে কি এসি আমাকে ঠান্ডা করতেছে? না, এসি তাপটা সরায় নিচ্ছে, তাই আমার ঠান্ডা লাগতেছে, তাই না? এটাই হচ্ছে মেইন ঘটনা। তো ধরলাম হচ্ছে এটা একটা ফ্রিজ, ঠিক আছে? তখন মনে করো যে তুমি এখানে ফ্রিজের দরজাটা আছে, রাইট? এখানে ফ্রিজের দরজা আছে, তো এটা উপরের ফ্রিজ। আমরা জানি যে উপরে তোমার হচ্ছে ডিপ ফ্রিজ থাকে, নিচে তোমার হচ্ছে লোয়ার টেম্পারেচারের ফ্রিজ থাকে, তাই না? এখানে নর্মালি মাছ মাংসকে প্রিজার্ভ করি, এখানে আমাদের নর্মাল দৈনন্দিন খাবার দাবার রাখি বা শাকসবজি রাখি, তাই না? উপরে তোমার কাঁচা মাংস রাখি, বা অনেক সময় তোমার আইসক্রিম রাখি, বরফ করি, তাই না? এটা হচ্ছে উপরের ফ্রিজের কাজ, নিচের ফ্রিজের কাজ। তো এখানে তোমার বেশি ঠান্ডা করে, এখানে বেশি কম, এখানে একটু কম, তুলনামূলক কম ঠান্ডা করে। তো ডিপ ফ্রিজ, লোয়ার ফ্রিজ। তো এখানে কি হয় তাহলে? তার মানে হচ্ছে একটা বস্তু যখন ঢুকে, সে যখন ধরলাম যে তাকে তো আমি কুল করতেছি, কুল। তো Q1, তো Q1 তাপ তার মধ্যে আমি নিচ্ছি, নিয়ে কি করতেছি? এখানে একটা তোমার হচ্ছে মেশিন থাকে, হিট রিজেক্টর থাকে, এটা কি করে? Q2 হয়ে বের হয়ে যায়, সো Q2 হিট হয়, Q2 হিটটাকে বের করে দেয়। সো Q1 কুল করতেছে, Q2 হিটটাকে বের করে দিচ্ছে। এখানে তোমার হচ্ছে একটা কাজ হয় ডাব্লু, ওকে? তো এইটাকে তোমার কি বলা হয় ভালো মতো বুঝবা এখন। তো বিষয়টা হচ্ছে যে Q1 হচ্ছে অপসারিত তাপ, ওকে? এবং অবভিয়াসলি ডাব্লু হচ্ছে তোমার কাজ, একটা ওয়ার্ক হচ্ছে অবভিয়াসলি। এন্ড Q2 টা কি? আচ্ছা, Q2 হচ্ছে তোমার বর্জিত তাপ, ঠিক আছে? আচ্ছা, আমি তো ভুল লিখছি, অপসারিত তাপ তো না, এটা তোমার হচ্ছে মানে গৃহীত তাপ আর কি, গৃহীত, হ্যাঁ। এই গেল। এখন বিষয়টা বুঝবা যে তাহলে আমাদের যে রেফ্রিজারেটর গুলো আছে, সেই রেফ্রিজারেটর তোমার Q1 সে নিয়ে তাপ নিবে, মানে বিষয়টা হচ্ছে এটা তোমার অপসারিত তাপই অ্যাকচুয়ালি, বা অপসারিত তাপ তুমি বলতে পারো, অপসারিত তাপ তুমি বলতে পারো, বিকজ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বস্তুটা আমি ঢুকেছিলাম এখানে, ধরলাম এটা হচ্ছে আমি একটা ইয়া ঢুকেছি, এটা মিষ্টির বক্স ঢুকেছি, সাপোজ ধরো এখানে মিষ্টি আছে অনেক। মিষ্টির যে টেম্পারেচারটা, সেই মিষ্টি টেম্পারেচার কি করতেছে বলতো? ফ্রিজে কি করতেছে? Q1 তাপটা সে দিচ্ছে, তার মানে সে একটা অপসারণ তাপ
সে তাপটা কি করছে, সে তাপটা অপসারণ করছে ফ্রিজের মধ্যে ঢুকে, তাই না? সো অপসারিত তাপ হতো এটা, রাইট? বাট ফ্রিজ হচ্ছে Q2 বর্ধিত করতেছে, এটা হচ্ছে বর্ধিত তাপ। ওকে, সো গৃহীত তাপ বা অপসারিত তাপ, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল। এবার তাহলে আমরা একটা বলতে পারি, কাজের তাহলে একটা সূত্র বলতে পারি, তাহলে কাজটা কি হবে? কাজ হবে হচ্ছে W ইজ ইকুয়াল টু, তাহলে অবভিয়াসলি Q2 মাইনাস Q1, বর্জিত তাপ মাইনাস গৃহীত তাপ, তাই না? বর্জিত তাপ মাইনাস গৃহীত তাপ। তো এখানে একটা সহগ আছে, রেফ্রিজারেটর একটা কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট। সো আমরা এবার এই কোএফিসিয়েন্টের সম্পর্কে জানবো, ঠিক আছে? কোএফিসিয়েন্ট which is সহগ। সো রেফ্রিজারেটরটা সহগ আছে। দেখো তোমাদের এই বইতে ইন্টারমিডিয়েট কিন্তু তোমার বেশি আলোচনা নাই রেফ্রিজারেটর নিয়ে, জাস্ট একটা বেসিক কথা বলে দিচ্ছে কিভাবে ও কাজটা করতেছে আর কি, জাস্ট এটাই বলছে, নাথিং এলস, ঠিক আছে? সো যেটা বললাম যে এটা একটা সহগ আছে, সেটা কি সহগ? যে অপসারিত তাপ, অর্থাৎ যেটা হচ্ছে আমার কম্প্রেসর, এর মধ্যে যে কম্প্রেসরটা আছে, এই কম্প্রেসর যে তাপটাকে আসলে অপসারণ করতেছে বস্তু থেকে, সেই বস্তুটা তোমার হচ্ছে মানে ওই যে তাপটাকে যে সে বের করে দিচ্ছে যান্ত্রিক শক্তির মাধ্যমে, যে তাপটাকে বের করে দিচ্ছে, এটাকে বলা হয় কি বলতো, এদের অনুপাতটাকে কি বলা হয়? অনুপাতটাকে বলা হয় তোমার হচ্ছে কার্যকরী সহগ। সো আমি বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে অপসারিত তাপ, অপসারিত তাপ এবং কাজ হওয়ার পরে, কাজ হওয়ার পরে যে তাপটা বের হয়ে যাচ্ছে। সো কাজ, কাজ হতে হবে, কিন্তু এটা কাজ না হলে কিন্তু হিটটা বের হবে না। তো এই যে কাজটা, তো এই হিটটা আর এই কাজটা, তো এই কাজ হতে হবে, ঠিক আছে? তো কাজ মানে যে একটা কাজ হচ্ছে এখানে সরবরাহকৃত যে কাজটা হচ্ছে সেটা, তো বলতে পারি যে Q1 ডিভাইড বাই হচ্ছে W। ওকে, তো Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1। সো K ইজ ইকুয়াল টু হোয়াট? Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1। Q2 টা কি বর্জিত তাপ, Q1 টা কি অপসারিত তাপ, ঠিক আছে? এটাই। এখন আমরা তোমার বলতে পারি যে তার মানে তুমি সেটা বুঝতে পারছো আশা করি, যে একটা ফ্রিজের মধ্যে আসলে এই কোএফিসিয়েন্টটা অনেক দেখা প্রয়োজন। যখন হচ্ছে আমরা একটা ফ্রিজ কিনতে যাবো, তখন কিন্তু আমরা অলওয়েজ এই কোএফিসিয়েন্টটাই দেখবো, কে এর ভ্যালু দেখবো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। হ্যাঁ, তারপরে একটা কার্যকরী সহগ যত বেশি হবে, তত কম মেকানিক্যাল ওয়ার্ক আর কি ব্যয় হবে, ব্যয় করে সে তোমার হচ্ছে রেফ্রিজারেটরটা বেশি তাপ গ্রহণ করতে পারবে বা অপসারণ করতে পারবে। সো একটা রেফ্রিজারেটর সাধারণত তোমার হচ্ছে কে এর ভ্যালু কত থেকে কত মধ্যে হয়? অলওয়েজ 2 থেকে 6 এর মধ্যে হয়। একটা রেফ্রিজারেটরের ভ্যালু অলওয়েজ 2 থেকে 6 এর মধ্যে হয়। সো এইটা যখন যার ভ্যালু 6, তার মধ্যে কম কাজ করে, তো যার ভ্যালু 6 হয়, সে কম কাজ করে, মানে কম মেকানিক্যাল শক্তি, মানে মেকানিক্যাল এনার্জি সে কম খরচ করে, সে হচ্ছে তাপটাকে মানে বেশি তাপ অপসারণ করতে পারে, বেশি তাপ অপসারণ করতে পারে। সো অলওয়েজ দেখবা যখন তুমি কিনতে যাবা যে তার কোএফিসিয়েন্টটা কত, 6 নাকি। নরমালি 2 থেকে 6 হয় আর কি। নরমালি আমাদের যে মানে আমাদের বাজারে মার্কেটে যে ফিস গুলো আছে, এগুলো 2 থেকে 6 হয় আসলে, ঠিক আছে? আচ্ছা, এটাই মোটামুটি গেল। তাহলে আমাদের এখানে আসলে আর তেমন কোনো আলোচনা নেই। তোমাকে চাইলে আমি একটা ম্যাথ দেখাতে পারতাম, আসলে ম্যাথ আসলে খুবই সহজ ম্যাথ, এগুলো তুমি নিজে থেকে পারবা, তাই না? সো জাস্ট তোমাকে ভ্যালু দিয়ে দিবে যে এত তাপ অপসারণ করছে, এত তাপ বর্জন করছে, কে এর ভ্যালু দিয়ে দিতে পারে, তোমাকে বললো যে কি পরিমাণ তাপ বর্জন করবে বা গ্রহণ করবে, এরকম আগে অঙ্ক Q1 বা Q2 ভ্যালু বের করতে বলতে পারে, বা কাজের ভ্যালু বের করতে বলতে পারে। বুঝতে পারছো? যেগুলো আসলে অঙ্ক দেখানোর কিছু নাই, তুমি নিজেই পারবা, খুবই সহজ, এখানে দেখা মানে ইয়া করার মতো কিছু হয় না। আরেকটা জিনিস বলতে পারি তোমাদের হচ্ছে এফিসিয়েন্সি। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ ফ্রিজ রেফ্রিজারেটর? দেখো, এটা হচ্ছে ইটা, মানে নরমালি অলওয়েজ সবসময় জানি যে কর্মদক্ষতাকে অলওয়েজ ইটা দ্বারা মানে ইয়া করা হয়, তোমার হচ্ছে দেখানো হয়। তো আমরা জানি যে, তো এখানে আসলে ইঞ্জিনের দক্ষতা যদি আমি বলি, ইঞ্জিনের দক্ষতা অলওয়েজ মানে শুধুমাত্র রেফ্রিজারেটর না, আমি তোমাদেরকে ইঞ্জিনের দক্ষতা বিষয়টা একটু দেখাই দিই একবার, তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা দেখানোর সাথে সাথে রেফ্রিজারেটর দক্ষতা আমরা দেখাই ফেলতে পারবো। বুঝতে পারছো? তো ইঞ্জিনের দক্ষতা জিনিসটা আসলে কি? মানে একটা ইঞ্জিন যে পরিমাণ তাপ গ্রহণ করবে, তাকে সেই তাপ শক্তিটা, ঠিক আছে, মানে তাপ শক্তিটা যে কাজে রূপান্তরিত হচ্ছে, বা তোমার হচ্ছে কাজ থেকে, কাজের মাধ্যমে যে তাপ শক্তিটা তোমার হচ্ছে বর্জন হচ্ছে বা শোষিত হচ্ছে, সেইটার অনুপাতকে তোমার বলা হয় হচ্ছে কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা, ঠিক আছে? তো ইঞ্জিন, সো এফিসিয়েন্সি অফ ইঞ্জিন। তো আমি যদি তোমাকে ভ্যালুটা লিখে দিই, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফিসিয়েন্সি? তো এফিসিয়েন্সি অফ ইঞ্জিন, তাহলে ইটা ধরলাম, ইটা, ইটা যেগুলো কি হবে?
দেখো ইঞ্জিন দ্বারা কাজে, ঠিক আছে, রূপান্তরিত তাপ শক্তি, যেটা মাত্র বললাম যে কাজ, যে তাপ শক্তি তোমার হচ্ছে কাজে রূপান্তর হচ্ছে, রূপান্তরিত, হ্যাঁ, হিট এনার্জি বা তাপ শক্তি, ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই হচ্ছে যে তাপটা আমি গ্রহণ করছিলাম সেইটা, মানে যেটা আমরা গ্রহণ করছি এবং ওই গ্রহণকৃত তাপের মধ্যে থেকে কতটুকু তাপ হচ্ছে আমি ইঞ্জিনের কাজে রূপান্তরিত করছি, সেটা রেশিওটা আর কি। সো ইঞ্জিন দ্বারা, ওকে, শোষিত তাপ শক্তি, ওকে, এই হচ্ছে ঘটনা। সো Q1 মাইনাস, ওকে, এখানে একটা বিষয় বুঝবা, আমি যেটা তোমার হচ্ছে Q1 তাপ গ্রহণ করতেছি এবং Q2 তাপ হচ্ছে তোমার বর্জন করতেছি। সো এখানে হচ্ছে আমার নরমালি অলওয়েজ Q1 মাইনাস Q2 দিব, ঠিক আছে। এখানে Q1টা কি, Q1টা হচ্ছে এখানে তাপমাত্রা উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেটা, W হচ্ছে কাজ, এবং এখানে তোমার হচ্ছে এটা কি হবে বলতো, Q1 হবে। আগের মতো Q2 মাইনাস Q1 হবে না কিন্তু, কারণ Q2 মাইনাস Q1 কখন হবে, যখন তোমার রেফ্রিজারেটর হবে, ওকে, রেফ্রিজারেটর হবে, কারণ রেফ্রিজারেটর অলওয়েজ হিট ইঞ্জিনের উল্টা কাজ করে। সো এখানে তোমার Q1 মাইনাস Q2 হবে, আর রেফ্রিজারেটর ক্ষেত্রে কি হবে বলতো, Q2 মাইনাস Q1 হবে। বুঝতে পারছো জিনিসটা? ডোন্ট মেক হোয়াট কনফ্লিক্ট, ডোন্ট মেক কনফ্লিক্ট হিয়ার। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা হিট ইঞ্জিন, একটা তোমার রেফ্রিজারেটর, টোটালি ডিফারেন্ট প্রসেস। সো Q2 মাইনাস Q1, এখানে তোমার হচ্ছে Q1 মাইনাস Q2, ওকে। তাহলে এটা গেল। এখান থেকে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে, মানে এখানে এটাকে ভেঙে দিলে, লসাগুটা ভেঙে দিলে তোমার হবে হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1, তাই না? এবং এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, আরেকভাবে বলতে পারি তোমার, সেটা কি বলতো, যে টেম্পারেচার, যদি আমি হিট না বলি, তাহলে যদি টেম্পারেচার না বলতে পারি, যে T1 মাইনাস T2 ডিভাইড বাই হচ্ছে T1, এটাও বলতে পারি। সো এটা কতটুকু পার্সেন্টেজ হবে, আমরা 100% দ্বারা ডিনোট করতে পারি। সো কতটুকু পার্সেন্ট, কত পার্সেন্ট আর কি হইলো এফিসিয়েন্সি তার, সো 100% দ্বারা গুণ করলে এটা হয়ে যায়। এই মোটামুটি ঘটনা, আর কোনো ঘটনা এখানে নাই আসলে। ঠিক আছে। তো তাহলে তাহলে তুমি আসলে বিষয় বুঝতে পারছো তোমরা, তাই না, যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তাহলে ঘটনাটা কি ঘটে আসলে, যে ধরো যদি আমি কার্নোট ইঞ্জিনের কথা বলি, কার্নোট ইঞ্জিন, সেখানে কি হয়, সেখানে তোমার হচ্ছে Q1, আমি ধরেই নিই যে Q1 হচ্ছে তোমার Q2 এর সমান, এরকম ধরে নিই আর কি। সো তোমার হচ্ছে এটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ তোমার হচ্ছে এরকম হবে, যে ইটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, ধরলাম যে T1 মাইনাস T2 ডিভাইড বাই হচ্ছে T1 যদি বলি, তাহলে কি হবে, এটা T1 মাইনাস T1, না সরি, এটা তোমার হচ্ছে এরকম হবে যে T1 মাইনাস T2 যে ভ্যালুটা, ঠিক আছে, এই যে ভ্যালুটা এখানে, এই ভ্যালুটা তোমার হচ্ছে T1 এর সমান হবে, এটা সমান হবে। সো এখান থেকে বলতে পারি আমার 1, তো 1 এর সাথে 100% গুণ করলে কত হবে, 100% হবে, রাইট, 100% হবে, এটাই। সো এই ভ্যালুটা তোমার হচ্ছে এটা সমান, তার মানে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু T1 বলো, তার মানে কি হচ্ছে ঘটনাটা আসলে, T1 কেটে দিবা, না, এটা বিষয়টা এরকম না কিন্তু আসলে। বিষয়টা হচ্ছে তোমার ওই টোটাল যে শক্তিটা, যে কাজটা হচ্ছে, সেই কাজটা তোমার হচ্ছে গৃহীত তাপের সমান, তার মানে পুরা গৃহীত তাপটা কাজে রূপান্তরিত হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? সো দুটা দুটা ডিভাইড করলে হবে 1, 100% গুণ করলে 100% হয়ে যাবে। নরমালি তোমার এভাবে কার্নোট ইঞ্জিনকে ব্যাখ্যা করা হয় আর কি। ঠিক আছে? এখন আমরা আসি রেফ্রিজারেটরের কথা বলতেছিলাম, রেফ্রিজারেটর। সো তো রেফ্রিজারেটর ঘটনাটা কি করতেছে আসলে? তো রেফ্রিজারেটর বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে তোমার হচ্ছে আহ ও আসলে কি করে দেখো, খেয়াল করে, রেফ্রিজারেটর এফিসিয়েন্সি নিয়ে কথা বলি তাহলে এবার। রেফ্রিজারেটর এফিসিয়েন্সি, এটা জাস্ট উল্টা জিনিস, আর কিছুই না, একই জিনিস just উল্টা উল্টা হবে আর কি। দেখো এখানে কি করতেছে, অবভিয়াসলি আমরা জানবো, এটা এটা তোমার হচ্ছে এরকম, যে এটা তোমার হচ্ছে এভাবে লিখবা, Q1, ঠিক আছে, Q1 ডিভাইড হচ্ছে W, Q1 ডিভাইড হচ্ছে W, ওকে। মানে আগেবার কি করছিলাম, আমি W বাই Q1 লিখছিলাম, রাইট, ইটার সময় ইটু 100% করছিলাম। এবার হচ্ছে উল্টা কাজ করতেছি আমরা, Q1 বাই W লিখতেছি। সো এখানে তাহলে তুমি বুঝতে পারতেছো যে Q1 তোমার হচ্ছে Q2 মাইনাস Q1, তাই না, এটাই কিন্তু 100%, এটা হচ্ছে রেফ্রিজারেটর এফিসিয়েন্সি। বা এটাকে তুমি আরেকভাবে বলতে পারো, সেটা তোমার হচ্ছে এরকম, যে এটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে T1
ডিভাইড বাই হচ্ছে T2 মাইনাস T1 ইন্টু 100%, উল্টাটা। কিউয়ের জায়গায় তাপের জায়গায় তাপমাত্রা দিয়ে দিচ্ছি, একই জিনিস, সেম অ্যান্সার। যদি তোমাকে এটা দেওয়া থাকে তুমি এটা ইউজ করবা, হিট দেওয়া থাকলে, জুল দেওয়া থাকলে এটা ইউজ করবা, আর ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকলে তুমি এটা ইউজ করবা, একই জিনিস, বাট উল্টাটা হচ্ছে, তাই না? এটাই হচ্ছে রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি। সো দুটার মধ্যে কিন্তু মিক্স করবা না কখনো, ঠিক আছে? ও আমরা মোটামুটি তাহলে কিন্তু অনেক দূর চলে গেছি। তাহলে আমার হচ্ছে নেক্সট ক্লাসে আমরা অবভিয়াসলি কি দেখবো বলতো? আমার লেকচার দেখবো হচ্ছে এন্ট্রপি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেকেন্ড ল, ঠিক আছে? সেকেন্ড ল যেটা, এই সেকেন্ড লর যে মূল সিগনিফিকেন্স, তাৎপর্য, সেটা কি? সেটা হচ্ছে এন্ট্রপি। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এন্ট্রপি নিয়ে কথা বলবো। সো সবাইকে সেই পর্যন্ত আমাদের ক্লাসে থাকার জন্য, আমাদের এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, ঠিক আছে? আর আজকে আমি একটু সিক, আমার গলায় কথা বলতে সমস্যা হচ্ছিল, বাবাকে কাছতেছিলাম, আই হোপ তোমরা সবাই নোটিস করছো। তো দোয়া করে আমার জন্য যেন দ্রুত ঠিক হয়ে যেতে পারি। তাহলে আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।